আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ম্যাথ রুকের জোন অনলাইন শিক্ষা বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে মোহাম্মদ ইসলাম গণিত শিক্ষক। তোমাদের সকল বইয়ের ধারাবাহিক ক্লাস আলোচনা অংশ হিসেবে আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 6 নম্বর পেজ নিয়ে কথা বলবো। বিজ্ঞান তো খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন সাবজেক্ট, এজন্য রিডিং পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। প্রশ্নগুলো এই রিডিং পড়ার ভিতর থেকে আসবে, এই জন্য আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমরা আমার সাথে ক্লাসটা সুন্দর করে উপভোগ করো। চলো আলোচনা শুরু করি। দেখো, পর্ব 7 মোলাস্কা পর্ব নিয়ে কথা বলবো। স্বভাব ও বাসস্থান। মোলাস্কাস শব্দ থেকে এই পর্বের নামকরণ, যার অর্থ হলো নরম। তাহলে কি হলো? এই যে মোলাস্কাস শব্দের অর্থ হলো কি? যার অর্থ হলো কি? মোলাস্কাস শব্দের অর্থ হলো নরম। এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রশ্ন আসতে পারে, পরীক্ষা এমসিকিউ আসতে পারে, মোলাস্কাস শব্দের অর্থ কি? তোমার লাগবে নরম। তারপর আসতে পারে যে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মোলাস্কা। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? মোলাস্কা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট করে রাখো। এই পর্বে প্রাণীদের গঠন, বাসস্থান, স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে ও স্বাদুপানিতে বাস করে। এদের বৈশিষ্ট্য দেখো। দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশি বহুল। পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস বা ফুসকার সাহায্যে শ্বাসকার্য চালায়। কিসের সাহায্যে? এই যে প্রশ্ন আসে, কোনটি ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় বা শ্বসন কার্য চালায়? শামুক। ওই যে মোলাস্কা বড় পারে কোনটি? শামুক। খেয়াল রাখবে, উদাহরণ কি? শামুক, ঝিনুক। এই শামুক, ঝিনুক কিন্তু ফুলকার সাহায্যে শ্বাসকার্য বা শ্বসন কার্য চালায়। খেয়াল রাখবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসে। পর্ব 8 একাইনোডার্মাটা। এই পর্বের প্রাণীর বাসস্থান স্বভাব জানবো। এইনেক্স শব্দটির অর্থ হলো কি? কাটা। ডার্মা শব্দের অর্থ কি? ত্বক। অ্যাকনিক্স শব্দের অর্থ কি? কাটা। ডার্মা শব্দের অর্থ কি? ত্বক। ঠিক আছে, খেয়াল রাখবা। ওই যে একাইনোডার্মাটা, তাহলে একাইনোস শব্দের অর্থ কাটা, আর ডার্মা শব্দের অর্থ ত্বক। খেয়াল রাখবা। এই শব্দ দুটি দিয়ে পর্বটি নামকরণ করা হয়েছে। এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগর এবং সকল গভীরতায় বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশ মুক্তজীবী, মানে নিজের মতো বসবাস করে। মুক্তজীবী, এরা স্বাধীন। বৈশিষ্ট্য কি? দেহ ত্বক কাঁটাযুক্ত। দেহে 5টি সমান ভাগে বিভক্ত আসে। দেহে 5টি সমান ভাগে বিভক্ত কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে কি? কারণ ডার্মাটা বড় প্রাণী, দেহে সমান 5টি ভাগে বিভক্ত। যেমন তারা মাছ। এই দেখো তারা মাছ, ঠিক আছে, এটার নাম কি? তারা মাছ। শুধু দেখে রাখো, এটা কিন্তু তারা মাছ। এই দেহ 5টি সমান ভাগে বিভক্ত কোন পর্বের প্রাণী? একাইনোডার্মাটা। এরা পঞ্চ অরির নাম প্রতিসম। দেখো, অর্থাৎ পঞ্চ অরির প্রতিসম। পানি সংবহনতন্ত্র থাকে এবং নালীপথের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ পানিতে অঙ্কীয় এবং পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। উদাহরণ কি? তারা মাছ, সামুদ্রিক শসা। ঠিক আছে, খেয়াল রাখবা। পার্ট 6 থেকে 8 সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটা আমরা এখন শিখব। মেরুদণ্ড বা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। যে পর্ব 9 কডাটা, আমরা জানি যতগুলো প্রজাতি আছে পর্ব আছে 9টা, তার ভিতরে একটা পর্বের প্রাণী শুধু মেরুদণ্ড আছে। তাহলে কি এই কটা পর্বের প্রাণী মেরুদণ্ড আছে? মানুষ, আমরা এই কটা পর্বের প্রাণী আলোচনা করবো। দেখো, একটু গুরুত্বপূর্ণ ক্লাস। স্বভাব বাসস্থান। কডাটা শব্দটি এসেছে কি? কড়াডা শব্দ থেকে, যার অর্থ রুচ বা নালী। ঠিক আছে, এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে বা বাস করে। এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে। জলচর করাডদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে বাস অথবা সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর। কটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। বহিঃপরজীবী মানে কি? পরজীবী 2 প্রকার, বহিঃপরজীবী, অন্তঃপরজীবী। যেমন আমরা মানুষ, আমাদের বাইরের অংশে বাস করে, আবার কি ভিতরে পরজীবী আছে বাস করে। বহিঃপরজীবী যেমন কি? যোগ, অবশ্যই যোগ বহিঃপরজীবী। আমার মনে করো কি, ওই যে গোল ফিতাকৃমি, এটা হচ্ছে কি? অন্তঃপরজীবী। ঠিক আছে, তাহলে অন্তঃপরজীবী, বহিঃপরজীবী কি, এগুলো আমরা আর বিস্তারিত সংখ্যা সহ তোমাদেরকে পরবর্তী ধারাবাহিক ক্লাসে যখন প্রশ্ন আলোচনা করবো তখন বুঝিয়ে দিব। সাধারণ বৈশিষ্ট্য। এই প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণাবস্থায় পৃষ্ঠদেশ বরাবর টর্নোকাট, মানে কি নটোকাট অবস্থান করে।
নটোকার্ড হলো এটি নরম, নমনীয়, দণ্ডাকার, ধীর ও অখান্ডিত অঙ্গ। পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় উল্কা ছিদ্র থাকে, যেমন মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ। ঠিক আছে, তাহলে মানুষ কোন পর্বের প্রাণী পরীক্ষা আসে? মানুষ কড়াটা পর্বের প্রাণী। কোনো ব্যাঙ কোন পর্বের প্রাণী? কোনো ব্যাঙ কড়াটা পর্বের প্রাণী। রুই মাছ কোন পর্বের প্রাণী? কড়াটা পর্বের প্রাণী। মানে কি, এগুলোর মেরুদণ্ড আছে। ঠিক আছে, দেখো এই কড়াটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা যায়। এটা হচ্ছে কি ইউরো কড়াটা। সাধারণ বৈশিষ্ট্য কি? উদাহরণ অ্যাসিডিয়া। দ্বিতীয় পর্ব খ নম্বরে সেফালো কড়াটা। সাধারণ বৈশিষ্ট্য সারা জীবনে এদের দেহে নটোকার্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, দেখতে মাছের মতো। দেখো এই উদাহরণ দেওয়া আছে কি ব্রাঞ্চিওস্টোমা। এই যে পর্ব গ ভার্টিব্রাটা। এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ড প্রাণী হিসেবে পরিচিত। গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীভাগ করা যায়। দেখো এটা পরীক্ষা আসতে পারে। গঠনের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 7টি শ্রেণীতে ভাগ করা যায়। পরীক্ষা আসার মাত্র প্রশ্ন, গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের কয়টি ভাগে বা কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? মেরুদণ্ড প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা যায় গঠন ও বৈশিষ্ট্য অনুসারে। খেয়াল রাখবা। 1 নম্বরে শ্রেণী সাইক্লোস্টোমাটা। সাধারণ বৈশিষ্ট্য লম্বাটা দেহ, মুখ ছিদ্র গোলাকার এবং সোয়ালবিহীন। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাসকর্য নেয় বা শ্বাস নেয় বা শ্বসন চালায়। দেখো এই যে কি পিট্রোমায়াজোন। তারপরে কি শ্রেণী কন্ডিক্স মানে শ্রেণী কন্ডিকটিস। সাধারণ বৈশিষ্ট্য এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তৃণাস্থিময়, মুখ ছিদ্র দেহের অঙ্গীয় দেশে অবস্থিত। দেহ প্রাকয়েড আইস দ্বারা আবৃত। মাথা দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। কানক থাকে না। লেজের 2টি অংশ বিভিন্ন আকৃতির অর্থাৎ হেটেরোসার্কাল। উদাহরণ কি হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ। দেখো এগুলোরে বলা হয়, এই যে হাতুড়ি মাছের চিহ্ন দেখো কেমন, হাতুড়ি মাছ চিত্র। তারপরে শ্রেণী অস্টিকথিস। সাধারণ বৈশিষ্ট্য অধিকাংশই স্বাদু পানির মাছ। মুখ ছিদ্র দেহের সম্মুখে প্রান্তে। এই যে সুন্দর মাছ ইলিশ, এটা খুব ভালো লাগে দেখতে। দেহ সাইক্লয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত। মাথার 2 পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানক দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায়। এই যে ইলিশ মাছ পরীক্ষা আসতে পারে, ইলিশ মাছ কিসের সাহায্যে শ্বাসকর্য চালায়? ইলিশ মাছ ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায়। খেয়াল রাখবা। লেজের 2টি অংশ একই রকম অর্থাৎ হোমোসার্কাল। উদাহরণ কি ইলিশ মাছ সি হর্স। সি হর্স মানে কি সামুদ্রের একটা প্রাণীর নাম, এটা পানিতে থাকে, সমুদ্রে থাকে। তারপর দেখো শ্রেণী উভচর। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন আমরা আলোচনা করবো, উভচর প্রাণী কাকে বলে। দেখো শ্রেণী উভচর মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাথে শ্বাসকর্য চালায়, উন্নত বয়সে ডাঙ্গায় বাস করে, তাদের উভচর প্রাণী বলে। যেমন কোনো ব্যাঙ। খেয়াল করো, আমি বলে দিই উভচর প্রাণী কাকে বলে। যারা জীবনের প্রথম অবস্থায় পানিতে থাকে এবং জীবনের বিশেষ সময়ে ফুলকার সাথে শ্বাসকর্য চালায় এবং পরিণত বয়সে ডাঙ্গায় মানে কি উপরে জায়গায় বসবাস করে, তাদেরকে উভচর প্রাণী বলে। যেমন কোনো ব্যাঙ। ঠিক আছে, পরীক্ষা আসে উভচর প্রাণী কাকে বলে। পরীক্ষা আসে কোনো ব্যাঙ উভচর প্রাণী উদাহরণ দাও। যেমন কোনো ব্যাঙ উভচর প্রাণী উদাহরণ। তারপর টিকটিক উভচর প্রাণীর উদাহরণ। তারপর দোয়েল পাখি উভচর প্রাণীর উদাহরণ। ঠিক আছে। সাধারণ বৈশিষ্ট্য দেহ ত্বক আইসবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা, গ্রন্থিযুক্ত, শীতল রক্ত প্রাণী। এ পরীক্ষা আসে কোন প্রাণীর রক্ত শীতল? কোন প্রাণীর রক্ত শীতল? খেয়াল করো, এই কোনো ব্যাঙের রক্ত কিন্তু শীতল। ব্যাঙের খেয়াল রাখবা। কোন প্রাণীর রক্ত শীতল? ব্যাঙের রক্ত শীতল। ঠিক আছে, পরীক্ষা আসে কিন্তু। কোন প্রাণী পানিতে ডিম পারে? ব্যাঙ পানিতে ডিম পারে। খেয়াল রাখবা। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশায় থাকে। উদাহরণ সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ। তারপরে 5 নম্বরে শ্রেণী সরীসৃপ মানে সরীসৃপ কাকে বলে? যারা বুকে ভর দিয়ে চলে। সাধারণ বৈশিষ্ট্য বুকে ভর করে চলে,
ত্বক শুষ্ক আইযুক্ত, যার পায়ে 5টি করে নখযুক্ত আঙ্গুল আছে। যেমন উদাহরণ কি টিকটিকি, কুমির, সাপ। দেখো এই যে সরীসৃপ প্রাণী কাকে বলে, যেসব সরীসৃপ কাকে বলে, যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদেরকে সরীসৃপ প্রাণী বলে। ঠিক যেমন ঠিক আছে, পরীক্ষা আসে সরীসৃপ প্রাণী কাকে বলে, যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদের সরীসৃপ প্রাণী বলে। যেমন টিকটিকি, কুমির, সাপ, এরা কিন্তু বুকে ভর দিয়ে চলে, এরাকে এই জন্য বলা হয় সরীসৃপ। হ্যাঁ, জি, 4 পায়ে 5টি করে নখযুক্ত আঙ্গুল আছে কাদের, এই যে টিকটিকি, কুমির, সাপ। খেয়াল রাখবা। শ্রেণী পক্ষীকুল মানে পানি জাতীয় ফাঁকির ভিতরে। সাধারণ বৈশিষ্ট্য দেহ পালকে আবৃত, 2 ডানা, 2টি পা, একটি চঞ্চু আছে ফুসফুসের সাথে, বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী, যে পরীক্ষা আসে উষ্ণ রক্তের একটি উক্ত রক্তের প্রাণীর উদাহরণ দাও। যেমন দোয়েল পাখি আসতে পারে। কোন প্রাণীর রক্ত উষ্ণ? দোয়েল পাখি, কাক, হাঁস। হাড় শক্ত, হালকা ও ফাঁকার, এই যে কাক, দোয়েল, হাঁস। এই পরীক্ষা আসার মতো প্রশ্ন কিন্তু। ঠিক আছে, 7 নম্বরে শ্রেণী স্তন্যপায়ী। এই যে স্তন্যপায়ী প্রাণী কাকে বলে, বৈশিষ্ট্য কি দেখো, দেহ লোমে আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এরা ব্যতিক্রম আছে, যেমন প্লাটিভাস। উষ্ণ রক্তের প্রাণীও, এরা উষ্ণ রক্তের প্রাণী। খেয়াল রাখবা। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাটির দুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান, যেমন মানুষ, উট, বাঘ। দেখো প্রশ্নটা আসে কিন্তু, মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এর পরীক্ষা আসে, মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, এই যে মানুষের রক্ত কিন্তু গরম বা উষ্ণ, যেটাকে বলে উষ্ণ মানে কি গরম। খেয়াল রাখবা। দেখো এখানে কাজ বলা আছে, তোমার 5 জনের একটি দল গঠন করো। এবার মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর চার্ট লিখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো এবং লিপিবদ্ধ করো। এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো। সকল দলে লেখা বৈশিষ্ট্যের সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও। দেখো এই কাজটা তোমাদের রিডিং পড়া ভালোভাবে দেখো, তাহলে অবশ্যই পারবে। তো আশা করি তোমরা চেষ্টা করবে, আমরা পরবর্তীতে এই কাজগুলো আলাদা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, দেখো পাঠ 9 কি বলছে। পাঠ 9 শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। কেবলমাত্র শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভব হয়। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে, এই যে একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত কি 7টি ধাপে এরা বৈশিষ্ট্যগুলি মিলিয়ে নিতে হয়। ঠিক আছে, এই ধাপগুলো হচ্ছে কি, দেখো এটি খুব গুরুত্বপূর্ণ। আসলে ধাপ কয়টি? ধাপ 7টি। প্রথম হচ্ছে কি জগৎ বা কিংডম, তার 2 হচ্ছে কি পর্ব, হ্যাঁ, তারপর শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পেসিস। অনেক সময় পর্বকে উপপর্ব ও সাব পাইলাম উপভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে যে একটা প্রাণীকে শনাক্ত করতে হলে 7টা ধাপ অনুসরণ করতে হয়। 7টা ধাপ কি? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো জানতে হবে। ঠিক আছে, এই 7টা নাম আমাদেরকে জানতে হবে। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন পদ্ধতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়। আজকে আমরা এই 9 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা 10 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তোমরা সুন্দর ক্লাসে দেখো, আর যে গুরুত্বপূর্ণ জায়গা আমি বললাম এগুলো নোট করে অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে। তাহলে সবাই ভালো থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।